প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু তাহের, সিনিয়র শিক্ষক, শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়। সবাইকে শামসুদ্দিন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত। আমি আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের একাদশ অধ্যায়ের জীবের প্রজননের থেকে নিষেক নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি ফুলের বিভিন্ন অংশ এবং এর কাজ নিয়ে আলোচনা করেছিলাম আমি পরাগায়ন কাকে বলে, পরাগায়নের শ্রেণীবিভাগ, বিভিন্ন পরাগায়ন সম্পর্কে আমি আলোচনা করছি। আজকে পরাগায়নের পরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিষেক। তাহলে প্রথমে নিষেক কি? নিষেক হচ্ছে ফুলের, আমরা জানি পরাগধানী থেকে পরাগরেণু উৎপন্ন হয়, আর পরাগরেণু সৃষ্টি করে পুংজনন কোষ, আর স্ত্রী স্তবকের গর্ভাশয়ের ভিতরে যে ডিম্বক থাকে সেই ডিম্বক ডিম্বাণু উৎপন্ন করে। আর নিষেকের ফলে পুংজনন কোষ এবং স্ত্রী জননকোষ যখন মিলিত হয় সেটাকে আমরা নিষেক বলবো। তাহলে নিষেক কাকে বলে? পুংজনন কোষ এবং স্ত্রী জননকোষের মিলনকে নিষেক বলে। এই নিষেক প্রক্রিয়াটি সরাসরি সংগঠিত কতগুলি ধাপ আমরা লক্ষ্য করে থাকি। নিষেকের আমরা 3টি ধাপ দেখব। 3টি ধাপের মধ্যে হচ্ছে প্রথম আছে পুং গ্যামেটোফাইটের সৃষ্টি, অর্থাৎ পুংজনন কোষ সৃষ্টি। 2 স্ত্রী জননকোষ সৃষ্টি বা স্ত্রী গ্যামেটোফাইট সৃষ্টি। এরপর আছে পুংজনন কোষ এবং স্ত্রী জননকোষের মিলন, অর্থাৎ এটাই হচ্ছে নিষেকের শেষ ধাপ। তো প্রথমে আসি আমরা, এখানে আমি বোর্ডের ভিতরে চিত্র আঁকছি, দেখো এখানে প্রথমে আসছে আমার পুং গ্যামেটোফাইটের সৃষ্টি। তো পুং গ্যামেটোফাইটের সৃষ্টি এখানে আমি তাহলে পুং গ্যামেটোফাইট আসলে কি, অর্থাৎ পুংজনন কোষ। আমরা জানি ফুলের পরাগধানীতে থাকে পরাগ মাতৃকোষ। এই মাতৃকোষটি থেকে পরাগরেণু উৎপন্ন করে, আর প্রতিটি পরাগরেণুর 2টি আবরণ দ্বারা আবৃত থাকে। বাইরের আবরণকে বলা হয় এক্সাইন এবং ভিতরের আবরণটিকে বলা হয় ইনটাইন। পরাগ রেণুর ভিতরে যে পরাগ মাতৃকোষ থাকে সেই কোষের নিউক্লিয়াসটি প্রথমে বিভাজিত, অর্থাৎ মাইটোসিস বিভাজনের মাধ্যমে 2টি নিউক্লিয়াস তৈরি করে। একটি অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস আর একটি হচ্ছে ছোট নিউক্লিয়াস। বড় নিউক্লিয়াসটিকে আমরা বলবো টিউব নিউক্লিয়াস, আর ছোট নিউক্লিয়াস যেটি সেটিকে বলবো আমরা জেনারেটিভ নিউক্লিয়াস। তো এখানে টিউব নিউক্লিয়াসটি পরাগনালিকা তৈরি করে, আর জেনারেটিভ নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে 2টি পুংজনন কোষ সৃষ্টি করে। সাধারণত পরাগধানী থেকে যখন পরাগরেণু যখন ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তখন ফুলের গর্ভমুণ্ডের যে উপরের দিকে আঠালো অংশ থাকে সেটির সাথে পরাগরেণুটি লেগে যায়, এবং টিউব নিউক্লিয়াসটি পরাগরেণুর উপরে যখন, অর্থাৎ পরাগরেণু স্থানান্তরের পরপরেই এটি ফুলের গর্ভমুণ্ডের ভিতর দিকে একটি নালিকা সৃষ্টি করে, অর্থাৎ আগে থেকে যে টিউবটি আছে সেই টিউবটিতে একটি নালিকা সৃষ্টি করে। এই নালিকাটির ভিতরে পরবর্তীতে জেনারেটিভ নিউক্লিয়াসটি প্রবেশ করে। জেনারেটিভ নিউক্লিয়াসটি পরাগনালিকার মধ্যেই এটি আবার মিয়োসিস বিভাজনের মাধ্যমে 2টি কোষ তৈরি করে। এই 2টি কোষকে বলা হয় পুংজনন কোষ বা পুংগ্যামেট। এরপর আসি আমরা স্ত্রী জনন কোষ সৃষ্টি। স্ত্রী জনন কোষ সৃষ্টি আমরা জানি ফুলের গর্ভাশয়ের ভিতরে ডিম্বক থাকে, আর ডিম্বকে ডিম্বাণু উৎপন্ন, অর্থাৎ ডিম্বক হচ্ছে এখানে পরাগ মাতৃকোষ। এই মাতৃকোষটি নিউক্লিয়াসটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে 4টি স্ত্রী রেণু কোষ তৈরি করে। এই 4টি স্ত্রী রেণু কোষের মধ্যে 3টি কোষ নষ্ট হয়ে যায়, আর নিচের দিকে অপেক্ষাকৃত একটি কোষ বড় থাকে। এটি হচ্ছে অর্থাৎ স্ত্রী রেণু কোষটি, অর্থাৎ এটি হচ্ছে ডিম্বক। এই
ডিম্বক কোষ, এই কোষটি প্রথমে একটি থেকে দুইটি, পরে দুইটি থেকে চারটি কোষ তৈরি করে। অর্থাৎ এই ক্ষেত্রে এটি বিভাজিত হয়ে দুইটি হ্যাপ্লয়েড কোষ তৈরি করে। এই হ্যাপ্লয়েড কোষগুলি আবার একটি থেকে দুইটি, দুটি থেকে চারটি তৈরি করে। অর্থাৎ এই চারটি কোষ উপরের দিকে একটি কোষ চলে আসে, নিচের দিকে আরেকটি কোষ। এই কোষ দুটি আবার এটি বিভাজিত হয়ে একটি থেকে দুইটি হয়, দুটি থেকে চারটি হয়। এই কোষগুলো হচ্ছে হ্যাপ্লয়েড কোষ এবং এই কোষগুলি এইভাবে উপরে চারটি, নিচে চারটি কোষ তৈরি করে। এই চারটি কোষের মধ্যে অর্থাৎ চারটি নিউক্লিয়াস তৈরি হয়। এই নিউক্লিয়াসগুলির মধ্যে তিনটি নিউক্লিয়াস উপরে অবস্থান করে আর তিনটি নিউক্লিয়াস নিচে অবস্থান করে। এই ক্ষেত্রে তিনটি নিউক্লিয়াসের অর্থাৎ তিনটি উপরের দিকে যে তিনটি কোষ থাকে এদেরকে বলা হয় প্রতিপাদ কোষ, আর নিচের দিকে যে তিনটি কোষের মধ্যে একটি কোষ আকারে বড় হয় একে এক বা ডিম্বাণু বলে। আর পাশে যে দুটি কোষ থাকে এটিকে সাহায্যকারী কোষ বলে। আর দুই প্রান্ত থেকে দুটি নিউক্লিয়াস মাঝখানে চলে আসে। এই দুটি নিউক্লিয়াস যুক্ত হয়ে অর্থাৎ n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট নিউক্লিয়াস n সংখ্যক ক্রোমোজোম সংখ্যক বিশিষ্ট নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে 2n সংখ্যক নিউক্লিয়াস 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট নিউক্লিয়াস তৈরি করে, যেটাকে আমরা গণ নিউক্লিয়াস বলি। এরপরে এটি গণ নিউক্লিয়াস সৃষ্টি হয়। তাহলে আমরা এখান থেকে জানলাম আমরা ডিম্বাণু থেকে স্ত্রী জনক বা স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়। স্ত্রী গ্যামেটের পরে আসবে অর্থাৎ এখানে আরেকটি আমরা যদি চিত্র আঁকি, আমরা একটি ফুলের নিষেকের ফলে যখন পরাগরেণুটি যখন গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন এই পরাগরেণুর যে পরাগডাল টিউব নিউক্লিয়াস থাকে সেটি টিউব নিউক্লিয়াসটি গর্ভদণ্ডের ভিতর দিয়ে ভিতরের দিকে অগ্রসর হয় এবং এই গর্ভদণ্ডের ভিতরে যখন পরাগ পুংরেণু দুটি সামনের দিকে অগ্রসর হয়, প্রথমে এখানে দুটি নিউক্লিয়াস নিষেকের ফলে ডিম্বযন্ত্রের ভিতর দিয়ে গর্ভাশয়ের ভিতরে প্রবেশ করে। অর্থাৎ এই গর্ভাশয়ের ভিতরে প্রবেশ করে একটি নিউক্লিয়াস অর্থাৎ ডিম্বকের সাথে মিলিত হয়। অর্থাৎ নিচের দিকে যে ডিম্বযন্ত্র আছে যেটি অপেক্ষাকৃত বড় সেটি হচ্ছে কি ডিম্বক। এই ডিম্বকের সাথে একটি নিউক্লিয়াস মিলিত হয় আরেকটি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে আমরা জানি সেকেন্ডারি নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম। আবার পুং গ্যামেট থেকে আসলে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট পুং গ্যামেট, তাহলে 2n এ যুক্ত হয়ে এখানে 3n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট শস্যকোষ তৈরি করে। আর অপরদিকে ডিম্বাণুর সাথে একটি প্রজনন কোষ মিলিত হয়, এখানে নিষেক সম্পন্ন হয়। যেহেতু এখানে দুটি নিষেক একসাথে সংগঠিত হয়েছে এই জন্য এটাকে দ্বিনিষেক বলে, কারণ এখানে একবার নিষেক হচ্ছে একটি প্রজনন কোষ নিষেক করছে গণ নিউক্লিয়াসের সাথে, আরেকটি প্রজনন কোষ মিলিত হয়েছে স্ত্রী নিউক্লিয়াসের সাথে, অর্থাৎ স্ত্রী কোষের সাথে মিলিত হয়েছে। সুতরাং এখানে নিষেক দুইবার সংগঠিত হয়েছে, তাই এটাকে দ্বিনিষেক বলা হয়। অর্থাৎ
পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষ মিলিত হয়ে নিষেক ক্রিয়াটি সম্পন্ন করে। এরপর আসি আমরা নিষেকের তাৎপর্য। নিষেকের পরে আসলে কি ঘটে? আমরা জানি নিষেকের ফলে ফুলের ডিম্বক বীজে পরিণত হয়, আর শস্য কোষগুলির সংখ্যা বৃদ্ধি করে এবং এখানে শস্য দানা তৈরি করে, আর সম্পূর্ণ গর্ভাশয়টি ফলে পরিণত হয়। আমরা জানি বীজ পশু পাখি সহ মানুষ সহ পশু পাখি এবং অন্যান্য জীবজন্তু খাদ্য হিসেবে ব্যবহার হয়। তাছাড়া শস্য দানা এটি শস্যকোষ, যেটি এটিও আমাদের খাদ্য হিসেবে ব্যবহার হয়। তাছাড়া গর্ভাশয়টি ফলে পরিণত হয়, ফল পশু পাখি সহ মানুষ সহ পশু পাখি সহ অন্যান্য প্রাণীদের খাদ্য। আর যদি নিষেক ক্রিয়া সংঘটিত যদি না হতো তাহলে ডিম্বক বীজ তৈরি হতো না। আর বীজ হচ্ছে ফুলের উদ্ভিদের বংশ বিস্তারের প্রধান মাধ্যম। তাই বীজ সৃষ্টি না হলে নতুন করে কোনো উদ্ভিদ জন্ম নিত না, অর্থাৎ একসময় উদ্ভিদ বিলুপ্ত হয়ে যেত। আর তাছাড়া এক্ষেত্রে ফল এবং শস্য এগুলি মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত এবং অন্যান্য প্রাণী সহ মানুষের খাদ্য হিসেবে ব্যবহার হয়, ফলে খাদ্যের অভাব দেখা দিত। অর্থাৎ যেহেতু প্রাণীরা খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, তা উদ্ভিদ ধ্বংস হয়ে গেলে পুরো জীবজগতে কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। তো সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই নিষেক প্রক্রিয়াটি বুঝতে পেরেছো। যদি কারো সমস্যা হয় তাহলে আমাদেরকে ফোনের মাধ্যমে জানাতে পারো, আমরা পরবর্তীতে আরও সেটি আলোচনায় নিয়ে আসতে পারবো এবং সবাইকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।